শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছো। তোমাদের সামনে হাজির হয়েছি কেমিস্ট্রি কোর্স নিয়ে আলোচনা করতে। কেমিস্ট্রি ফার্স্ট পেপার নিয়ে, যেটা আমাদের দুইটা পত্রের মধ্যে প্রথম অংশ। প্রথম বর্ষে আমাদেরকে এই প্রথম পত্রটাই কিন্তু পড়তে হবে। কিছু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোতে আমাদের হচ্ছে একটা ইয়ারেই দুইটা বই পড়া লাগে, তবে আমাদের কেমিস্ট্রিতে প্রথম বর্ষে প্রথম পত্র এবং দ্বিতীয় বর্ষে দ্বিতীয় পত্র পড়তে হবে। তো প্রথম পত্র যেটা আছে সেই প্রথম পত্রের একটু পরিচয় করায় দিই তোমাদের সাথে, এরপরে হচ্ছে আমি পড়ার দিকে যাব। দেখো, প্রথম পত্রের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমি লিখে রেখেছি। মোট আছে হচ্ছে 5টা অধ্যায়। এগুলো হচ্ছে আমাদের অধ্যায়, মানে আমাদের যেই আলোচ্য বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, দ্বিতীয়টা গুণগত রসায়ন, তৃতীয়টা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, চতুর্থটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন এবং পঞ্চমটা হচ্ছে কর্মমুখী রসায়ন। এই কর্মমুখী রসায়নের মধ্যে বিভিন্ন জিনিসপত্র তোমাদেরকে শেখানো হবে, বিভিন্ন প্রসাধনী তৈরি, তারপর হচ্ছে তোমাদের বিভিন্ন ওই যে লিপস্টিক তৈরি, এরপর হচ্ছে ভ্যানিশিং ক্রিম তৈরি, স্নো পাউডার তৈরি, এগুলো তোমাদেরকে শেখানো হবে। এগুলো আমি শেখাবো, শেখানো হবে বলতে আমি শেখাবো, ক্লাসরুমে শেখাবো, তবে প্রথমে শেখাতে যাচ্ছি না, পরে শেখাবো ধীরে ধীরে। তো বিষয় হচ্ছে আমরা এই অধ্যায়গুলো যেগুলো আছে এই অধ্যায়ের মধ্যে সব থেকে পিচ্ছি অধ্যায় হচ্ছে এই দুইটা, মানে ইম্পর্টেন্ট কিন্তু একটু লেস ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়, সৃজনশীল প্রশ্ন এখান থেকে একটা পাবা আর এখান থেকে পাবা একটা। আর মেইন অর্থাৎ কোর পার্ট হলো এই ফার্স্ট পেপারের কোর পার্টটা হলো আমাদের এই 3টা অধ্যায়। এই 3টা অধ্যায় হচ্ছে মূল। এই 3টা অধ্যায় থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন হয় এবং 3টা অধ্যায় পড়াও বেশি এবং টপিকসগুলোও বেশি। কেমিস্ট্রির কোর পার্ট হচ্ছে এই 3টা। আমি তোমাদের পড়া শুরু করব হচ্ছে গুণগত রসায়ন থেকে, এরপরে আমরা পড়ব হচ্ছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। তাহলে আমরা গুণগত রসায়নের দিকে এবার যাই। চলো আমরা গুণগত রসায়ন শুরু করি। দেখো, এই অধ্যায়টা পড়ার আগে আমরা মৌলের কিছু বেসিক বৈশিষ্ট্যগুলো আমরা একটু জানব। আমরা মৌলের মধ্যে কি কি আছে সেটা কিন্তু আমরা জানি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ভর, এগুলো আমরা জানি, তাই না? তো এইগুলাকে আমরা হচ্ছে সিম্বল আকারে সিম্বলাইজড করে এটা আগে চেনার চেষ্টা করি যে হচ্ছে কোথায় কি আছে। এখানে ধরো এক্স, এটা আর একটু বড় করে লিখি আমি, এক্স। এই এক্সটাকে ধরে নিলাম এটা হচ্ছে একটা মৌলের প্রতীক, এটা একটা সিম্বল। এই সিম্বলটাই এটা হচ্ছে একটা মৌল নির্দেশ করে, অর্থাৎ পরমাণু যেগুলো আছে আমাদের সেই পরমাণুগুলোকে নির্দেশ করে হচ্ছে এক্স। এখানে যদি আমি জেড লিখি, জেডটা নির্দেশ করে হচ্ছে পারমাণবিক সংখ্যা, এবং এ যেটা আছে মাথার উপরে আমি একটা এ লিখলাম, এই এটা নির্দেশ করে হচ্ছে ভর সংখ্যা। তাহলে আমরা কি কি বললাম এখানে? এক্সটা কি? মৌলের প্রতীক, মৌলের প্রতীক। জেডটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা। এরপর হচ্ছে আমাদের এ থেকে যদি জেডটা বাদ দেই, আচ্ছা এ এর পরিচয়টা বাকি আছে, এ হচ্ছে ভর সংখ্যা। এ থেকে জেড বাদ দিলে কি পাবো বলতো? ভর থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা পাই হচ্ছে নিউট্রন সংখ্যা, অর্থাৎ এটা হবে আমাদের নিউট্রন সংখ্যা। আচ্ছা, এবার বলি তোমাদের, যদি কোনো একটা কিছুকে আমরা নিরপেক্ষ বলে বুঝি, নিরপেক্ষ মানে কি? নিরপেক্ষ মানে হচ্ছে সে কোনো পক্ষেরই না, অর্থাৎ উভয় পক্ষের। যেগুলো হচ্ছে ঘটকগুলা থাকে, এই ঘটকগুলা কোন পক্ষের থাকে? এরা উভয় পক্ষেরই থাকে, মানে দুই পক্ষের সাথে এরা আলাপ আলোচনা করে তারপরে দুই পক্ষ থেকেই সুবিধাবাদী হয় এবং এরা উভয় পক্ষের, কোনো পক্ষেরই কিন্তু না, অর্থাৎ নিরপেক্ষ। তো এই যে নিরপেক্ষ যেটা আছে, নিরপেক্ষ মানে হচ্ছে মাথার উপরে কোনো চার্জ থাকবে না, না থাকবে পজিটিভ চার্জ, না থাকবে নেগেটিভ চার্জ। তাহলে দেখো, এই মৌলটা যেটা আমরা হচ্ছে একটা সিম্বল দ্বারা দেখিয়েছি, এটার মাথার উপরে কি কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ আছে? নাই। তাহলে এটা হচ্ছে একটা নিরপেক্ষ
পরমাণুর একটা প্রতীক, এটা দ্বারা আমরা বুঝতে পারছি। তাহলে নিরপেক্ষ পরমাণু যেটা আছে, এই নিরপেক্ষ পরমাণুতে দুইটা জিনিস সমান। কি সমান থাকলে আমরা নিরপেক্ষ বলি? ইলেকট্রন এবং প্রোটন এই দুইটা যদি সমান থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নিরপেক্ষ পরমাণু। কিন্তু একটা যদি বেশি হয়ে যায় আর একটা যদি কমে যায় তখন এখানে চার্জ চলে আসবে। দেখো এই কথাটা তোমরা একটু মাথায় রাখবা, ইলেকট্রন ইকুয়াল টু যদি প্রোটন হয় তাহলে এটা নিরপেক্ষ পরমাণু, নিরপেক্ষ পরমাণু। আর ইলেকট্রনটা যদি প্রোটনের তুলনায় বেশি হয়ে যায় তখন এটা কি হবে বলো তো? অথবা প্রোটনটাই যদি ইলেকট্রনের তুলনায় বেশি হয়ে যায় তখন কি হবে? তখন তার নিরপেক্ষ থাকবে না। ইলেকট্রন যদি বেড়ে যায় তাহলে এখানে ঋণাত্মক চার্জের আধিক্য বেড়ে গেল, আর প্রোটন যদি বেড়ে যায় তখন পজিটিভ চার্জের আধিক্য বেড়ে গেল। তাহলে ইলেকট্রন বেড়ে গেলে মাথার উপরে একটা নেগেটিভ চার্জ চলে আসবে, অর্থাৎ নেগেটিভ চার্জযুক্ত যে সমস্ত আয়নগুলো আছে তাদেরকে আমরা বলবো হচ্ছে অ্যানায়ন। তাহলে এটার নাম কি হবে, মানে এই কন্ডিশনটার ক্ষেত্রে কি দেখবো আমরা? ইলেকট্রন সংখ্যা যদি বেড়ে যায় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যানায়ন, অর্থাৎ এটা নিরপেক্ষ থাকলো না। আর প্রোটন সংখ্যা যদি বেড়ে যায় তখন সেটাকে আমরা কি বলবো? ক্যাটায়ন, অর্থাৎ এটাও নিরপেক্ষ না। দুইটাই আয়নিত অবস্থা নির্দেশ করছে। এখন দেখো আমি যদি এই সিম্বল থেকে একটা উদাহরণ দিতে চাই, সিম্বল এর সাথে মিল রেখে যদি আমরা উদাহরণ দিতে চাই, ধরো একটা অক্সিজেন নিলাম, অক্সিজেন হচ্ছে এখানে পারমাণবিক ভর হচ্ছে 16 লিখলাম, এখানে 8। এইটার সাথে এইটার যথেষ্ট মিল আছে, একইভাবে লেখা। এটা হচ্ছে দেখো পায়ের দিকে যদি আমরা তাকাই, পায়ের দিকে তাকালে আমরা এখান থেকে পারমাণবিক সংখ্যা পাবো। আমাদের যেমন দুইটা অংশ আছে, একটা মাথা আর একটা পা, পরমাণুও তো মানুষ, পরমাণুরাও মানুষ, ওদেরও মাথা আর পা আছে। তুমি মাথার উপরে তাকাও, উপরেরটা হচ্ছে মাথা আর নিচেরটা পা। তাহলে পায়ে যেটা থাকবে সেটা হচ্ছে প্রোটন, পায়ে যেটা আছে সেটা প্রোটন সংখ্যা, এই যে জেড। তাহলে এখানে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 8। মাথায় যেটা আছে সেটা কি বলেছি এখানে? ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা কত হবে? ভর সংখ্যা হবে এখানে 16। এবার দেখো তো a মাইনাস জেড থেকে আমরা নিউট্রন সংখ্যা পেয়েছিলাম, অর্থাৎ উপরেরটা থেকে নিচেরটা বাদ দিয়েছিলাম। এখানে 16 থেকে যদি 8 বাদ দিই তাহলে কি পাবো? নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা এখানে কত হবে? 16 থেকে 8 বাদ দিলে 8টি। আর কি বাকি থাকলো বলো তো? আরেকটা জিনিস বাকি আছে এখানে, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যা। দেখো তো এই কথাটা মিলায়ে, নিরপেক্ষ পরমাণু যখন হবে তখন ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা কি বলেছিলাম? সমান হবে। তাহলে এটার মাথার উপরে কি কোনো চার্জ আছে? কোনো চার্জ এখানে নাই। তাহলে এটা হচ্ছে আমাদের নিরপেক্ষ একটা মৌল। তাহলে এখানে যতটা প্রোটন আছে ঠিক ততটাই ইলেকট্রন থাকবে। তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা মাস্ট বি এখানে প্রোটন সংখ্যা যতটা, ইলেকট্রন সংখ্যা ততটা, অর্থাৎ ইলেকট্রন সংখ্যাও এখানে হবে 8টি। এখন আসো, তোমাদের এখানে আরেকটু যেটা ঝামেলা হয় যে এই মৌলগুলা দিয়ে তোমরা বের করতে খুব সহজেই পারো, কিন্তু যখন আমরা আয়ন দিয়ে দিই, আয়ন দিলে তোমাদের মাথা ঘুরে যায়। এই জায়গায় যদি আমি ঠিক একই প্রশ্ন, একই জিনিস, সবকিছু আমি একই রাখলাম, একই রেখে যদি আমি এখানে শুধুমাত্র মাথার উপরে একটা 2 লাগাই দিই তখন অনেকজনের মাথা ঘুরে যাবে। কি হলো ভাই এটা? দেখো এই উদাহরণটা যদি বলি, O2 16 8, এটা আমাদের প্রথম উদাহরণ ছিল। এটা ধরো আমাদের 2 নাম্বার উদাহরণ, তোমরা নিচে নিচে লিখবা। এখানে যদি আমি তোমাকে বলি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা বের করো এবং ভর সংখ্যা, মাথায় রাখবা যেটা হচ্ছে মাথার উপরে পজিটিভ অথবা নেগেটিভ চার্জ যখন আসবে এটা শুধুমাত্র ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য। এই জায়গায় তোমার ভর নিয়ে, প্রোটন নিয়ে, নিউট্রন নিয়ে ভাবার কোনো দরকারই নাই। মাথার উপরে এটা তুমি আগে ভুলে থাকো, একটু ভুলে যাও মাথার উপরে কি আছে এটা ভুলে যাও। এই জায়গায় দেখো আমি হচ্ছে নিউট্রন, প্রোটন এবং ভর যা পেয়েছিলাম আগেরটাই ঠিক তাই থাকবে। তাহলে আমাদের এখানে ভর কত হবে?
m হচ্ছে 16। এখানে প্রোটন কত হবে? প্রোটন হবে এই যে পায়ে যেটা আছে 8টা। নিউট্রন কত হবে? 16 থেকে 8 বাদ দিলে 8। এখন আমাদের বাকি থাকলো হচ্ছে ইলেকট্রন সংখ্যা কত। এই ইলেকট্রন বিষয়টাই হচ্ছে, ইলেকট্রন মানেই হলো পাপ। ইলেকট্রন মানে কি? ইলেকট্রন মানে হচ্ছে পাপ। আজকে থেকে যতদিন পড়বা কেমিস্ট্রি ততদিন মাথায় রাখবা ইলেকট্রন মানে হচ্ছে পাপ। তো এই পাপ যদি কেউ গ্রহণ করে, মানে ধরো আমি যদি কাউকে হচ্ছে, কারো যদি কোনো কিছু চুরি করে বেড়াই, কাউকে যদি ধরো মানে ওই বলে না যে হচ্ছে ওই কারো জমিতে যে আমি হচ্ছে ছাগল ছেড়ে দিলাম, মানে জমির ফসল খেয়ে নিল, আবার যেগুলো আছে সেগুলা, কারো ধরো পেঁপে চুরি করে নিয়ে চলে আসলাম, এগুলো কি? এগুলো পাপ। এরপর ধরো আমি হচ্ছে কি করলাম, যে কেউ হেঁটে যাচ্ছে রাস্তায়, পা লাগে ফেলে দিলাম, এগুলো কি? এগুলো হচ্ছে পাপ। এগুলো আমাকে পাপই বলবে, ওরা পাপ করছি আমি, কারণ মানুষকে হচ্ছে কষ্ট দিচ্ছি। তাহলে এই ইলেকট্রনটাও হচ্ছে পাপ। কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে, মানে পাপ যদি আমি গ্রহণ করি, তাহলে আমি কি হয়ে যাব? আমি হয়ে যাব পাপী। আর যদি আমি পাপ ছেড়ে দিই তাহলে কি হব? ভালো মানুষ। মানে আমি ধরো পাপ করতে করতে, মানে এগুলা করতে করতে যদি ভালো হয়ে যায় হঠাৎ করে, তখন মানুষজন আমাকে কি চোখে দেখবে? অবশ্যই ভালো চোখে দেখবে, বলবে ছেলেটা খুব ভালো হয়ে গেছে, পজিটিভ দিক। আমি যদি একটা পাপ ছাড়ি, তখন বলবে একটার জন্য ভালো হয়েছে, অর্থাৎ একটা পজিটিভ চিন্তা মানুষের মাথায় আসবে। ঠিক একইভাবে এখানে যখন এই যে মৌলটা যেটা আছে, এই মৌলটার মাথার উপরে নেগেটিভ আসার কারণ হলো এই কারো জমির ফসল খেয়ে নিয়েছিল চুরি করে, অথবা কারো ছাগল চুরি করে নিয়েছিল, পেঁপে চুরি করে নিয়েছিল, এরকম বিষয়টা মানে হচ্ছে সে দুইটা পাপ গ্রহণ করেছে। তার মানে কি বিষয়টা? এখানে মাথার উপরে যতটা মাইনাস আছে ততটা ইলেকট্রন সে গ্রহণ করেছে। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যাটা কি হবে? ইলেকট্রন সংখ্যা হবে প্রোটন যতটা ছিল ততটাই ইলেকট্রন থাকার কথা ছিল, কিন্তু মাথার উপরে একটা না দুইটা মাইনাস আসছে, তার মানে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে এখানে +2, তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 10টি। এই হলো সিম্পল বিষয়। আমি এখন এগুলা পড়ালাম কারণ হচ্ছে তোমাদের এগুলা জানা বিষয়, এরপরে আমি তোমাদেরকে একটু আবার ঝালাই করায় নিলাম, যে হচ্ছে যাতে তোমাদের আবার মাথায় আসে বিষয়গুলো। কারণ আমি হচ্ছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এখন। আর এইটা জানতে গেলে তোমার এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ধারণাগুলোই বারবার ঘুরে ঘুরে আসবে। তাহলে চলো এবার আমরা দেখব হচ্ছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন এই বিষয়গুলো। তাহলে আমরা প্রথমে দেখব হচ্ছে আইসোটোপ। তাহলে এবার আমরা আইসোটোপ, এই আইসোটোপটা কি জিনিস? আইসোটোপ যেটা আছে, এই আইসোটোপে হচ্ছে দেখো কথার সাথেই আমাদের মিল থাকছে। আমাদের এখানে যে পার্টিকেলগুলো আছে, পার্টিকেলগুলো মেইনলি কি কি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এই তিনটা যে পার্টিকেল আছে, এই তিনটা পার্টিকেলের উপর বেস করে আমাদের হয় আইসোটোপ হবে, নয় আইসোবার হবে, অথবা আইসোটোন হবে। এই বিষয়গুলো আমরা এই তিনটা কথার উপর বেস করে পাবো। এখন দেখো আইসোটোপ যেটা আছে, এই আইসোটোপের পয়ের সাথে আমরা পায়ের মিল পাচ্ছি না, পয়ের সাথে পায়ের মিল আছে, তার মানে পা যাদের সমান হবে তাদেরকে আমরা বলবো পরস্পরের আইসোটোপ। তো পায়ে কি থাকে রে ভাই? পায়ে থাকে হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তোমরা হচ্ছে যে পায়ের কথা বলতে যে আমরা হচ্ছে আমার মাথায় আসে যেটা, সেটা হলো যে যে আমাদের যে মানুষ জাতি, মানে আমরা মানুষ যারা, মানুষের পা কোন দিকে থাকে? সোজা থাকে, সোজা। পায়ের পাতা যেটা গোড়ালি থাকে পেছনে, আর মানুষের পায়ের পাতাটা থাকে সামনে। জিন দেখেছো কেউ? জিনের পা কোন দিকে থাকে? জিনের পাটা থাকে হচ্ছে এইরকম, মানে হচ্ছে গোড়ালি থাকে সামনে আর পায়ের পাতাটা থাকে পেছনে, উল্টা। যদি এরকম কোনো মানুষ দেখো তাহলে ভেবে নিবা যে এটা মানুষ না, এটা অন্য কিছু। আয়তাল কুরসি পড়ে ফু দিয়ে চলে যাবে ওখান থেকে, ঠিক আছে? তো আইসোটোপের ক্ষেত্রে আমরা মিলাবো কি বলো? পা মিলাবো। তাহলে এই জায়গায় সংজ্ঞাটা আমরা কিভাবে বলতে পারি? যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা সমান, যে সকল মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান, তাদেরকে বলবো পরস্পরের আইসোটোপ। সমান, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। আইসোটোপ বলে। এই এত মানে হচ্ছে এই সংজ্ঞাটা যদি আসে তাহলে ক নাম্বারের প্রশ্নে আসে 1 মার্কস।
আর তোমার যেটা হচ্ছে মূল মুখ্য বিষয় সেটা হলো, দেখো আমি উদাহরণ হিসেবে যদি বলি, এখানে হচ্ছে আইসোটোপ যেটা আছে, আমি তো দেখলাম এখানে পারমাণবিক সংখ্যা সমান, তাহলে পারমাণবিক সংখ্যা সমান হওয়ার কারণেই কি আইসোটোপ তৈরি হয়? আমি যদি প্রশ্নটা করি তোমাদের যে আইসোটোপ কেন তৈরি হয়, উত্তরটা কি হবে? পারমাণবিক সংখ্যা সমান তাই না, আইসোটোপ সমান, আইসোটোপ হয় হচ্ছে নিউট্রন সংখ্যার পার্থক্যের কারণে। কেন হয়? নিউট্রন সংখ্যার পার্থক্যের কারণে। দেখো এখানে পারমাণবিক সংখ্যা যেটা আছে সেটা তো সমানই, এই পারমাণবিক সংখ্যা আইসোটোপের সবারই সমান। সবারই যদি পারমাণবিক সংখ্যা সমান হয় তাহলে কি দেখে আমরা নির্ণয় করি যেটা আইসোটোপ? অবশ্যই নিউট্রন সংখ্যা। দেখো এখানে যদি আমি উদাহরণ হিসেবে বলি, হাইড্রোজেন 1 এটা আমরা জানি, প্রোটিয়াম, তারপর হচ্ছে ডিউটেরিয়াম, আর আরেকটা হচ্ছে আমাদের টিট্রিয়াম। তো এই জায়গাটাই হচ্ছে আমাদের হাইড্রোজেন যেটা আছে, দেখো আমরা যদি পায়ের দিকে তাকাই, হাইড্রোজেনের এটা মাথা, এটা পা, দেখো এই পায়ের দিকে তাকালে, এই পায়ের দিকে তাকালে আর এই পায়ের দিকে তাকালে দেখতে পাচ্ছি পা গুলো মিলে যাচ্ছে। তাহলে পা যদি মিলে যায় তাহলে এরা পরস্পরের আইসোটোপ। এবার দেখো তো, যদি তুমি এখানে নিউট্রন সংখ্যার পার্থক্য দেখো, এখানে নিউট্রন সংখ্যা কত? 0, এখানে নিউট্রন সংখ্যা 1, আর এখানে 2। দেখো তো পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন না? তাহলে আমাদের সংজ্ঞাটা আরেকটু মডিফাই করা উচিত। কি বলা উচিত? যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তাহলে নিউট্রন সংখ্যা যদি ভিন্ন হয়, দেখো তো মাথার দিকে তাকায় দেখো তো একটু, নিউট্রন সংখ্যা ভিন্ন হলে ভরগুলোও ভিন্ন না? এখানে ভর কত? এটার ভর হচ্ছে 1, এটার ভর 2, আর এটার ভর 3। অর্থাৎ বিষয়টা হচ্ছে আমাদের এখানে পার্থক্য থাকছে নিউট্রন সংখ্যার, আর নিউট্রন সংখ্যার পার্থক্যের কারণেই ভর সংখ্যার পার্থক্য হচ্ছে, কিন্তু পারমাণবিক সংখ্যাগুলা সমান। এটাই হচ্ছে আমাদের আইসোটোপের মূল আলোচ্য বিষয় ছিল, যে হচ্ছে আইসোটোপটা কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। আইসোটোপ যেটা আছে এখানে দেখো, আইসোটোপের আমরা যদি অক্সিজেনের কথা বলি, অক্সিজেনে মূলত 3টে আইসোটোপ থাকে, 16, 17, যেটা হচ্ছে 16, 17 আর আরেকটা হচ্ছে 18 আমরা পাই। অক্সিজেনের মূলত 3টে আইসোটোপ আমরা পাবো। পারমাণবিক সংখ্যা 8 থাকবে, কিন্তু 16, 17, 18 এরকম 3টে আইসোটোপ আমরা পাবো অক্সিজেনের ক্ষেত্রে। ঠিক একইভাবে আমরা হচ্ছে যদি আমরা আরও কিছু দেখতে চাই, যে স্থায়ী আইসোটোপের কথা যদি বলি, আমরা একটা মাত্র আইসোটোপ পাবো, এরকম মৌল 2টা আছে। এই দুটার ক্ষেত্রেই এক্সেপশনাল শুধুমাত্র সোডিয়াম এবং অরাম। অর্থাৎ সোডিয়াম আর হচ্ছে সোনা, এই সোনা যেটা আছে সেই সোনা এবং সোডিয়ামের একটা করে আইসোটোপ আছে, একটি মাত্র আইসোটোপ আছে। একাধিক কিন্তু আইসোটোপ এটার পাবো না আমরা, এটার শুধুমাত্র একটা করে আইসোটোপ আছে। ক্লিয়ার? তাহলে এবার আমরা কিছু প্রশ্ন দেখব। প্রশ্ন দেখার আগে আর কিছু কথা বলে নিই। দেখো আমরা যদি আইসোটোপ থেকে আর কিছু বৈশিষ্ট্য দেখতে চাই, আমরা যদি একটু চিরুনি অভিযান চালাই, তাহলে এখান থেকে আর কি কি বৈশিষ্ট্য পাই। দেখো তো এরা কি একই মৌলের না? আইসোটোপগুলা কি একই মৌলের হয় না? ক্লোরিনের কথা যদি বলি, ক্লোরিন 17, এটা হচ্ছে 35 আর এটা 37। তাহলে দেখো তো আমরা বলতে পারি না যে এরা একই মৌলের হয়? আইসোটোপগুলা একই মৌলের হয়, অর্থাৎ যে পরমাণুর, যেটা আমরা বিভিন্ন যে আইসোটোপগুলা দেখতে পাই, আইসোটোপের ক্ষেত্রে আমরা দেখব যদি ক্লোরিনের আইসোটোপ দেখি তাহলে ক্লোরিনই থাকবে, যদি হাইড্রোজেনের আইসোটোপ দেখি তাহলে হাইড্রোজেনই আমরা পাবো। অক্সিজেন আইসোটোপের ক্ষেত্রে একাধিক অক্সিজেন থাকবে, অর্থাৎ এরা একই মৌলের হবে। আর একই মৌলের যেহেতু, দেখো এটাও হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, তাহলে সেক্ষেত্রে এদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলীর মধ্যে আমরা অনেক মিল পাবো। তাহলে আমরা বলতে পারি
ভৌত ও রাসায়নিক ধর্মাবলী ধর্মাবলীর মিল বিদ্যমান। এই হলো আমাদের আইসোটোপ সম্পর্কিত কথাবার্তা। এবার আমরা আইসোটোপের উপরে বিগত বছরে যে অ্যাডমিশন টেস্টগুলো হয়েছে সেটার উপরে আমরা কিছু প্রশ্ন দেখব। আইসোটোপগুলোর উপরে প্রশ্নগুলো দেখি একটু, চলো। এই যে দেখো, দুইটা আইসোটোপের মাঝে কোনটি সঠিক, এই প্রশ্নটা কোন কোন জায়গায় আসছে একটু দেখো। আর ইউ এর ফুল ফর্ম হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, আইইউ হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি যেটা কুষ্টিয়াতে অবস্থিত। এটা হচ্ছে আমাদের এই যে আর ইউ 8-9, আইইউ 4, 5 এবং 13-14 কয়েকটা জায়গায় প্রশ্নটা আসছে। দুইটা আইসোটোপের মাঝখানে কোনটা সঠিক সেটা বলা হয়েছে। নিউট্রন সংখ্যা সমান, এটা দেখেই বুঝতে পারছো যে এটা ঠিক না। প্রোটন সংখ্যা সমান, অবশ্যই তোমরা একটু আগে জেনে আসলা যে প্রোটন সংখ্যা সমান হবে। এখানে নিউট্রন এবং প্রোটন সংখ্যা দুটাই সমান বলা আছে, আর এখানে বলা আছে ইলেকট্রন প্রোটন নিউট্রন সবই সমান। তাহলে উত্তর কারেক্ট কোনটা হবে? এই যে এটা, প্রোটন সংখ্যা সমান, এটা হচ্ছে আমাদের উত্তর। এখন দেখো 2 নম্বর প্রশ্ন, যেটা অনেকগুলা প্রশ্ন আছে এখানে, সবগুলা প্রশ্ন তো আর নিয়ে আসা সম্ভব না। যেগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে এবং তোমাদেরকে দেখানোর জন্য যেগুলো হচ্ছে বেশিবার আছে সেই প্রশ্নগুলো আমি এখানে অ্যাড করেছি। ইম্পর্টেন্ট সবগুলাই, ধীরে ধীরে সবগুলাই পাবা, তবে এগুলো অ্যাডমিশন টেস্টের প্রশ্নের ক্যাটাগরিগুলো এরকমই হয়। এখানে দেখো, মৌলের আইসোটোপ উহার কোন মূল কার্যকর সংখ্যার উপরে নির্ভর করে। মৌলের কথাটা ভালো করে বুঝো, মূল কার্যকর সংখ্যার উপর নির্ভর করে মানে হলো কোন মূল কণিকার উপর নির্ভর করে। এখানে দেখো এই প্রশ্নের উত্তরটা ম্যাক্সিমাম, এটা হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে। এই জায়গাতে ম্যাক্সিমাম ছেলেপেলে উত্তর করবে হচ্ছে প্রোটন, কারণ পড়ে আসে যে প্রথমে প্রোটন সংখ্যার একই, সেজন্য আইসোটোপ, অর্থাৎ এই জায়গাতে উত্তর করবে চোখ বন্ধ করে প্রোটন। কিন্তু এখানে প্রোটন হবে না, এটা কি হবে বলতো? নিউট্রন সংখ্যার উপরে নির্ভর করে আইসোটোপটা হয়, অর্থাৎ নিউট্রন সংখ্যার পার্থক্যের কারণেই আমরা আইসোটোপ পাই। আইসোটোপ কিন্তু আমরা প্রোটন সংখ্যার পার্থক্যের কারণে পাই না, বা প্রোটন সংখ্যা একই বলে যে আইসোটোপ বলবো সেটাও ঠিক না। যেমন ধরো আমি যদি তোমাকে প্রশ্ন এরকম বলি, হাইড্রোজেন 1-1, হাইড্রোজেন 1-1, এদের সম্পর্ক কি বলবা? ভাই এরা তো যমজ ভাই বোন। হ্যাঁ, এরা যমজ ভাই বোন। এদের সম্পর্ক এখানে কি হবে সেটা পরে তোমাদেরকে আমি দেখাবো। এখানে একটু আগেই পড়ায় আসলাম যে হচ্ছে আইসোটোপ উহার কোন মূল কণিকার উপরে নির্ভর করে, চোখ বন্ধ করে নিউট্রন সংখ্যা হবে। এরপর আসো, অক্সিজেনের কতটি আইসোটোপ পাওয়া যায়? অক্সিজেনের আইসোটোপ পাওয়া যায় 3টা রে ভাই, অক্সিজেনের আইসোটোপ পাওয়া যায় 3টা। এবং আরেকটা প্রশ্ন আসছিল মেডিকেলেই, হচ্ছে কোন মৌলটির একটি মাত্র আইসোটোপ পাওয়া যায়? ওখানে অপশন ছিল সোডিয়াম, আমি তোমাদেরকে পড়ায় দিলাম সোডিয়াম এবং অরাম। একবার সোডিয়াম দিয়ে আসছে, কোনোবার অরাম দিয়েও আসতে পারে। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের আইসোটোপ সম্পর্কিত কথাবার্তা। আমরা এবার দেখব হচ্ছে আইসোবার। আইসোবার নিয়ে এবার কথা বলবো আমরা। দেখো আইসোবার যেটা আছে, এই আইসোবারের সংখ্যা যদি আমরা দেখতে চাই তাহলে এভাবে বলা যায়, যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে আমরা বলবো পরস্পরের আইসোবার। তো এটা তো হচ্ছে আমাদের সাংবিধানিক সংজ্ঞা। আইসোবারের কি, আইসোবার বলতে কি বুঝো সেটা। তো এই আইসোবারের সাংবিধানিক সংজ্ঞা আমরা নেব না। আইসোবার আমি আমার মতো করে একটু বুঝাই, যেটা হলো আইসোটোপ যেটা ছিল, আমরা আইসোটোপে পা মিলিয়েছিলাম, আইসোবারে আমরা কি মিলাবো বলতো? আইসোবার কথাটা দ্বারা আমরা কি বুঝতে পারি? এখানে দেখো একটা ধ্বনি বিপর্যয় ঘটেছে। বার, তোমরা ধ্বনি বিপর্যয় বাংলা ব্যাকরণে পড়েছ না? যেখানে হচ্ছে বলে হচ্ছে ধরো যে রিক্সাকে কি বলে? রিস্কা। তারপর গ্লাসকে বলে গেলাস, প্লেটকে বলে কি? প্লেট। ঠিক এরকমই বার, এটা হচ্ছে ভার থেকে, আর ভার থেকে হচ্ছে ভর হয়ে গেছে। অর্থাৎ দেখো আইসো বার, আইসো ভর। আইসো শব্দটার অর্থ হচ্ছে সমান। আইসোটোপ পড়ানোর সময় কিন্তু আমার মনে হয় এটা ছুটে গেছিল যে আইসো শব্দের অর্থ কি। আইসো একটা গ্রিক শব্দ, আইসো শব্দের অর্থ হচ্ছে সমান। আইসো অর্থ কি? সমান। তো আইসো অর্থ যদি সমান হয়, এখানে কি সমান রে ভাই? আইসো অর্থ সমান, এখানে সমান হলো
ভর, অর্থাৎ ভর সংখ্যা যদি সমান হয় তাহলে তাদেরকে আমরা বলবো পরস্পরের আইসোবার। তাহলে আইসোবারে আমরা কি মিলাবো? আইসোবারে মিলাবো হচ্ছে মাথা, কারণ হচ্ছে ভর থাকে কোথায়? মাথার উপরে থাকে, তাহলে আমরা মিলাবো হচ্ছে মাথা। দেখো আমাদের এটা উদাহরণ হচ্ছে কপার আর জিঙ্ক, কমন উদাহরণ। এখানে হচ্ছে কপারে 29, এটা 30, এখানে হচ্ছে 63, এটাও 63। দেখো তো পা মিলালে পা মিলে না, আর মাথা মিলালে মাথা মিলে যায়। দুইজনের মাথার দিকে তাকাও, দুইজনের মাথাতেই 63 আছে, অর্থাৎ এদেরকে আমরা বলবো পরস্পরের আইসোবার। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে আইসোটোন। কি দেখব আমরা? আইসোটোন। আইসোটোন যেটা আছে, এই কথাটার সাথে আমাদের পার্টিকেলগুলো যেগুলো আছে সেগুলো একটু মেলাও তো। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। নিউট্রনের শেষে কি টন আছে না? আইসো ইলেকট্রন যেটা, ইলেকট্রনে আইসো ইলেকট্রনই আছে, আইসো ইলেকট্রন আমি পড়াচ্ছি। আইসোটোন কথাটার সাথে নিউট্রনের মিল পাচ্ছি, অর্থাৎ যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান তাদেরকে আমরা বলবো পরস্পরের আইসোটোন। তাহলে তোমরা এখান থেকে সংজ্ঞাটা লিখতে পারবা না তোমাদের মতো করে, আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নিবা। যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। তাহলে আইসোটোনে কি সমান বললাম? নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন সংখ্যা সমান হবে। তাহলে উদাহরণ হিসেবে যদি আমি বলি, দেখো এখানে হচ্ছে আমাদের সিলিকনকে নিয়ে আসলাম, ফসফরাস সাহেবকে নিয়ে আসলাম, আর সালফার ওনাকে নিয়ে আসলাম। এখানে হচ্ছে 14, এটা 15, এটা হচ্ছে 16, 30, 31 আর 32। দেখো তো এই তিনজনের যদি মাথা মিলায়, মাথা কি মিলে? এই মাথায় এটা 30, এটার 31, এটার 32, মাথা মিলে না। পায়ের দিকে তাকালে পা মিলে না, তার মানে আইসোটোপও হবে না, আইসোবারও হবে না। তাহলে হবে কি? তুমি নিউট্রন সংখ্যার পার্থক্য বের করো, যদি নিউট্রন সংখ্যা মিলে যায় তাহলে এরা আইসোটোন হবে। দেখো এখানে যদি নিউট্রন সংখ্যা বের করি তাহলে কত হয়? 16, এটাতে 16, এটাতেও 16। তাহলে এরা তিনজন পরস্পরের কি বলতে পারি? আইসোটোন। তাহলে আইসোটপ, আইসোবার, আইসোটোন বিষয়গুলো কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা দেখব হচ্ছে আইসো ইলেকট্রন। চলো আমরা আইসো ইলেকট্রন নিয়ে কথা বলি। দেখো আইসো ইলেকট্রন যেটা আছে, আইসো ইলেকট্রনের সংখ্যাটা একটু মডিফাইড সংখ্যা হবে, যেটা হলো আমরা যে এতক্ষণ দেখছিলাম যে হচ্ছে যে সকল মৌলের এভাবে বলছিলাম বারবার, তাই না? এখানে আমরা শুধু যে সকল মৌলের বলবো না, যে সকল মৌল আয়ন অথবা যৌগের ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে আমরা বলবো পরস্পরের আইসো ইলেকট্রন। আইসো মানে সমান, আর ইলেকট্রন মানে তো ইলেকট্রন। তাহলে সমান ইলেকট্রন, অর্থাৎ আমরা যে সকল মৌল, যৌগ অথবা আয়নের মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন পাবো তাদেরকে আমরা বলবো পরস্পরের আইসো ইলেকট্রন। এখন আসো আইসো ইলেকট্রনের ব্যাখ্যাটা আমি একটু দিই উদাহরণ সহকারে। আইসো ইলেকট্রন মানে আমরা বুঝেই গেলাম যে ইলেকট্রন সংখ্যা সমান, কিন্তু আমি যদি তোমাকে বলি ইলেকট্রন সংখ্যা দেখে তুমি কি কোনো মৌলের পরিচয় বলতে পারবা? ইলেকট্রন সংখ্যা দিয়ে মৌলের পরিচয় তোমাকে আমি বলতে বলছি। ধরো আমি তোমাকে বললাম কোনো একটা মৌলে 7টা ইলেকট্রন আছে, তাহলে ওই মৌলটা কি? আমার মনে হয় বলা যাবে যে কোনো একটা মৌলের কথা বলে যদি ইলেকট্রন সংখ্যা বলতে বলা হয়, মানে ইলেকট্রন সংখ্যা বলে যদি মৌলের কথা বলতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো। যেমন ধরো আমি তোমাকে বললাম 10টা ইলেকট্রন বিশিষ্ট কোনো মৌল, তাহলে আমরা তো একটু আগেই জেনে আসলাম যে হচ্ছে নিরপেক্ষ পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান। তাহলে যদি আমি বলি 10টা ইলেকট্রন বিশিষ্ট কোনো একটা মৌল, তার মানে যার 10টা ইলেকট্রন তার 10টা প্রোটন আছে, তার মানে মৌলটা নিয়ন হবে। অনায়াসে আমরা বলতে পারবো। কিন্তু যদি আমি তোমাকে বলি যে 10টা ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটি, সম্ভব না বলা। একটু চিন্তা করো তো, যদি ভিডিওটা পজ করে তুমি একটু চিন্তা করবা
যে পারবা কিনা তুমি, এরপরে আবার দেখবা, ঠিক আছে? আমি আশা করব পারবা না, কারণ কেউই পারবে না, এটা সম্ভব না। কোনো একটা মৌলের পরিচয় দিতে গেলে পারমাণবিক সংখ্যা দিয়ে পরিচয় দিতে হয়। যদি ধরো আমি তোমাকে বলে দিলাম কোনো একটা আয়নে 10টা ইলেকট্রন আছে, তাহলে সেক্ষেত্রে এই আয়নটা হতে পারে ফ্লোরাইড আয়ন, হতে পারে সোডিয়াম আয়ন, কারণ দেখো, আর মৌলটা হতে পারে, এখানে হচ্ছে যেটা মৌলের কথা বললাম, এখানে নিয়ন হচ্ছে 10টা ইলেকট্রন বিশিষ্ট, এখানে 10টা প্রোটন সংখ্যাও আছে 10টা। এখানে মাইনাস একটা, এর অর্থ কি বললাম? ইলেকট্রন মানে কি বললাম তোমাদেরকে? ইলেকট্রন মানে হচ্ছে পাপ। তো কেউ যদি পাপ গ্রহণ করে তখন তার মাথার উপরে একটা মাইনাস আসে, তার মানে এই যে 9টা ইলেকট্রন আছে এখানে একটা মাইনাস, এর অর্থ কি? এই একটা পাপই, মানে সে তার পাপের পরিমাণ 1, তাহলে সে একটা পাপ গ্রহণ করেছে, তার মানে এখানে ইলেকট্রন কয়টা? 10টা। এখানে পজিটিভ, এর অর্থ কি? এ একটা পাপ ত্যাগ করেছে। আগে ছিল পাপ কয়টা, মানে আগে ছিল ইলেকট্রন কয়টা? 11টা ছিল, এখন একটা প্লাস, এর অর্থ কি? একটা ইলেকট্রন সে ত্যাগ করেছে, তার মানে এখানেও 10টা, এখানেও 10টা। দেখো তুমি কনফিউজড হয়ে যাবে, সম্ভব না এটা বলা। ইলেকট্রন সংখ্যা দিয়ে কোনো একটা আয়নের আয়ন তোমাকে যদি বলে দেওয়া হয় মৌলটা কি, তুমি বলতে পারবা না, কারণ মৌলের পরিচয় বহন করেই হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা দিয়ে আমরা মৌলগুলোকে ডিটেক্ট করতে পারি। ঠিক একইভাবে দেখো আমরা এখানে আইসো ইলেকট্রন পড়ছি, আইসো ইলেকট্রনের ক্ষেত্রে আমরা ইলেকট্রন সংখ্যা সমান যাদের পাবো তাদেরকেই বলবো আইসো ইলেকট্রন। তাহলে ম্যাগনেসিয়াম 2+ যেটা আছে এখানেও 10টা ইলেকট্রন থাকে, অ্যালুমিনিয়াম 3+, এরও 10টা ইলেকট্রন। তারপর হচ্ছে ধরো আমি অক্সাইড O2-, নাইট্রাইট, সবগুলাতেই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা করে, এখানে 7, 8, সবগুলাতে 10টা করে ইলেকট্রন আছে প্রত্যেকটাতে। তার মধ্যে দেখো আমি তোমাদেরকে সংজ্ঞার মধ্যে একটা কথা বলেছিলাম যে মৌল হতে পারে, আয়ন হতে পারে, যৌগ হতে পারে। এইটুকু উদাহরণের মধ্যে দেখো তো আমাদের 2টা ক্যাটাগরি পেয়েছি না? নিয়ন একটা মৌল, এটা কি? এটা একটা মৌল। এইটুকু হচ্ছে আমাদের অ্যানায়ন না ক্যাটায়ন বলো তো? এইটুকু হচ্ছে আমাদের অ্যানায়ন, আর এগুলা হচ্ছে আমাদের ক্যাটায়ন, এগুলা, তাই না? তো অ্যানায়ন, ক্যাটায়ন, মৌল, অর্থাৎ মৌল এবং আয়ন আমরা পেয়ে গেলাম। মৌল এবং আয়নের মধ্যে ইলেকট্রন সংখ্যা আমরা দেখছি 10টা। এখান থেকে যদি ধরো আমি তোমাকে প্রশ্ন করি যে এই আয়নটা যেটা আছে এই আয়নটার নাম হচ্ছে নাইট্রাইড আয়ন। কি আয়ন বললাম? নাইট্রাইড আয়ন। প্রশ্নটা আমার এরকম, এটা যেটা আয়ন আছে এই আয়নটার নাম কি? অক্সাইড আয়ন। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে নাইট্রাইড এবং অক্সাইড আয়নের সম্পর্ক কি, নাইট্রাইড এবং অক্সাইড আয়নের সম্পর্ক কি? দেখো তো, নাইট্রাইড মানে তুমি জানো N3- আর অক্সাইড মানে O2-, তাহলে দুইটার ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা 10টা করে, তাহলে আমরা কি বলবো? এদেরকে আইসো ইলেকট্রন বলবো, ঠিক আছে? তাহলে নাইট্রাইড এবং ফ্লোরাইডের সম্পর্ক কি হবে? ওইটাও হবে আইসো ইলেকট্রন। নাইট্রাইড অক্সাইড যেমন আইসো ইলেকট্রন, ফ্লোরাইড অ্যালুমিনিয়াম 3+ আয়নটাও আইসো ইলেকট্রন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা আইসো ইলেকট্রন সম্পর্কে জানলাম। এখন আমাদের আরেকটা জিনিস বাকি থাকলো, সেটা হলো আমাদের এখানে যৌগর কথা বলেছিলাম, কিন্তু আমি যৌগের উদাহরণ দেই নাই। যৌগের ক্ষেত্রে তুমি দেখতে পারো এখানে হচ্ছে CH4, এটার নাম কি রে ভাই? এটার নাম হচ্ছে মিথেন। তো এই মিথেনে দেখো তো এই কার্বনের ইলেকট্রন সংখ্যা কয়টা? 6টি, আর 4টা হাইড্রোজেনের আরো 4টি, তাহলে মোট কতটা হলো? 10টি ইলেকট্রন হলো, অর্থাৎ এখানে আমাদের 10টা ইলেকট্রন থাকবে। তাহলে দেখো তো আমি কি বলতে পারি? মিথেন এবং অক্সাইড আয়নের সম্পর্ক, এরা পরস্পরের আইসো ইলেকট্রন। মিথেন এবং নাইট্রাইড আয়ন এরা পরস্পরের আইসো ইলেকট্রন। মিথেন এবং নিয়ন পরস্পরের আইসো ইলেকট্রন। কথার সাথে কি কাজের মিল পাওয়া যাচ্ছে? যে আমাদের সংজ্ঞা অনুযায়ী আমরা দেখেছিলাম মৌল, আয়ন এবং যৌগ। আমি 3টার উদাহরণই দিলাম।
আরও উদাহরণ দেওয়া যায়, তোমরা একটু চেষ্টা করবা যে কি কি উদাহরণ আর দেওয়া যায়। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি আইসোটোপ, আইসোবার, আইসোটোন এবং আইসো ইলেকট্রন সম্পর্কিত কথাবার্তা। আশা করছি বিষয়গুলো তোমরা ভালো মতো ক্লিয়ার হয়েছ। দেখো এই প্রশ্ন দুটা দেখে আমরা শেষ করব। এই প্রশ্নের তুলনায় প্রশ্নটা যে জায়গায় আছে তার লাইনটা বড়। কোন কোন জায়গায় আসছে প্রশ্নটা? ঢাকা বিশ্ববিদ্যালয় 14-15, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি 17-18, তারপর হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18, 19-20 আর জগন্নাথ ইউনিভার্সিটির 13-14 সেশনে। এতগুলো জায়গায় এই ছোট্ট একটা প্রশ্ন আসছে। এখানে বলা হয়েছে কি এদের পরস্পরের সম্পর্কটা কি। দেখো তো, আমরা যদি পা মিলাই তাহলে মিলে না, অর্থাৎ আইসোটোপ বাদ। মাথা মিলাই মিলে না, আইসো 12 হবে না। তাহলে এবার আমরা নিউট্রন সংখ্যার মানে নিউট্রন সংখ্যাটা বের করি। 14 থেকে 6 বাদ দিলে কত হয়? 8। এখানে 16 থেকে 8 বাদ দিলে 8। দেখো দুইটার নিউট্রন সংখ্যায় 8। তাহলে নিউট্রন সংখ্যা যদি সমান হয় তাহলে তাদেরকে পরস্পরের কি বলা হয়? আইসোটোন বলা হয়। তাহলে এদের সম্পর্কটা হচ্ছে আইসোটোন। পরের প্রশ্নটা দেখো, এটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি আর যশোর বিজ্ঞান প্রযুক্তি। একটা 14-15 সেশনে আর একটা হচ্ছে 17-18 সেশনে। এখানে প্রশ্নটা হচ্ছে সোডিয়াম প্লাস, অক্সাইড, ফ্লোরাইড, কার্বন 4- এই আয়নগুলোর মধ্যে কি ধরনের সম্পর্ক আছে? একটু আগেই আমি সম্পর্কগুলো তোমাদেরকে পড়ায় দিলাম। সেই সম্পর্কগুলো ভালো মতো বুঝে থাকলেই উত্তরটা চোখ বন্ধ করেই করা যায়। চোখ বন্ধ করে দিও না, চোখ বন্ধ করে উত্তর করতে গেলে ভুল জায়গায় পূরণ হয়ে যাবে। তাকিয়ে দিবা, একটু হাসি খুশিভাবে তাকিয়ে দিবা। ঠিক আছে, উত্তরটা কি হবে? আইসো ইলেকট্রন। আমার মনে হয় না যে এটার আর ব্যাখ্যার প্রয়োজন আছে। আমি জাস্ট প্রশ্নগুলো দেখানোর জন্য আমি এই প্রশ্নগুলো নিয়ে আসছি, যে প্রশ্ন বা টপিকস যেটা আছে টপিক্সটা কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো বোঝানোর জন্য আমি প্রশ্নগুলো নিয়ে আসছি। আশা করছি আমি যেভাবে পড়াচ্ছি, যদি ক্লাস লেকচারটা ভালো মতো ফলো করো তাহলে তোমার একাডেমিক কেন অ্যাডমিশন লেভেলটাও খুব ভালো মতোই কাভার করবে। তবে দিক নির্দেশনাগুলো একটু ভালো মতো ফলো করতে হবে। বুঝাইতে পারলাম? তাহলে আশা করছি বিষয়গুলো আমাদের যেগুলো আজকে পড়া হলো এই বিষয়গুলো তোমরা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছো।